এসেছি আমি আপন অস্তিত্ব নিয়ে ইঁদুরের জন্ম বয়ে। তবু মনে পড়ে হঠাৎ অবসরে ভালোবাসা সেও জাগে প্রাণে। আমার মেজাজও কথা বলে ভালো লাগা মন্দ লাগা নিয়ে। মৌন নীরব ভাষা, সে ভাষা তুমি তো বোঝো। সর্বশ্রেষ্ঠ জীব বলে খ্যাত পৃথিবীতে। এসেছি অবশেষে তোমার গবেষণাগারে, ভালোবাসা পেতে নাকি প্রাণ পেতে দিতে। যত্ন কিছু পাই বটে তোমাদের হাতে, থাকে তবু জালে ঘেরা ছোট্ট ছোট্ট খোপে। মাঝে মাঝে হাতে করে ধরো, ঘুরিয়ে ফিরিয়ে দেখো খাঁচা থেকে বের করে। তোমার চোখে দেখেছি আমি নীল আকাশের গভীরতা, পূর্ণিমার চাঁদ জেগে থাকে তোমার চোখের তারায়। স্বপ্ন ভরা দৃষ্টি আগামীর পথ চেয়ে। সেই স্বপ্ন জেগেছে ভালোবাসা নদী তীরে, স্নিগ্ধ শ্যামলিমার। নদীর জলে শ্যামল বনানীর ছায়া বুঝি স্থির হয়ে আছে। সিঁদুরের রাঙা আভা মিশেছে সে জলে। আকাশের নীলিমা গাঢ় থেকে গাঢ় হয়ে ছায়া ফেলেছে সে জলে, যেন সাগরের জল নীলে নীল। সে দৃশ্য আমি দেখি তোমার তোমার নয়ন দিয়ে। তোমার হাসিতে মুক্ত ঝরে পড়ে, নদী জলে ফুটে ওঠে কুমুদ যেমন। তোমার নিচে দেখেছি সে জ্যোতি, যেটা হতে সৃষ্ট তুমি আমি দুজনেই। তুমি শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠত্ব সে তোমার আপনার দাবি। আমি তার বুঝি না কিছুই, শুধু জানি দিব্য জ্যোতি যা তোমাতে আছে তার এক বিন্দু আছে শরীরে আমার। তোমার আমার আত্মা আছে মিলেমিশে, শরীর পৃথক শুধু। তবু তোমার আমার সম্পর্কের রসায়ন কি? এ কি অদ্ভুত খেলা প্রকৃতির। প্রাণ যায় তোমার হাতে, ধুকপুক করা হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায় তোমার কোমল হাতের ধারালো ছুরিতে। সে ছুরিতে সম্পর্ক শেষ তোমার আমার এই ইহলোকে। জীবে প্রেম করে যে জন কত কিছু বলেছিলে, কথাকে ঘুরিয়ে ফিরিয়ে সে প্রমাণ করে দেবে জানি। সত্যি করে বলো দেখি কতদিন থাকে এই সম্পর্কের রেশ। ওষুধপত্র খাইয়েছো জোর করে, হ্যাঁ হ্যাঁ তুমি বলে যাও পম্পাদি। কত লাড্ডু খাইয়েছো হাতে চটকে মেখে টেস্টি টেস্টি করে। প্রথমে তো বুঝিনি তেমন, দিনে দিনে শুরু হলো গা ঝিমঝিম, ঘুরছে কেমন মাথা নিদ্রাহীন রাত কত করেছি যাপন। তারপর তোমারই নির্দিষ্ট করা দিনে অপর্যাপ্ত ওষুধ প্রয়োগ, একেবারে বেহুশ করে দেবে বলে। তোমার কারবারের মাঝে হঠাৎ এলো যে জ্ঞান, হাতে ধরা আছে ছুরি। আমি চিত হয়ে শুয়ে, কাটা হয়ে গেছে পেট। প্রাণপণে হাত দিয়ে ঠেলেছি তোমার হাত, বিস্ময় তোমার মুখে। এত শক্তি আসে কোথা থেকে এই ক্ষুদ্র প্রাণীর? তবু হেরে গেছি সবলের অত্যাচার দুর্বলের উপর। পেয়েছো কি টের? আমি ক্ষুদ্র বটে, বিদায় নিয়েছি আমি আমার শরীর থেকে। আশীর্বাদ করে যাই তোমাদের আমার এ বলিদান, যেন কাজে লাগে তোমাদের। আমি জ্যেষ্ঠ, মহাকালের সৃষ্টির নিরিখে এসেছি অনেক আগে, গুরুজন তাই মানবের। আমাকে প্রণাম করো, সে প্রণাম আমি বয়ে নিয়ে যাব নিখিলের দেবতার চরণে, তোমারই মঙ্গল কামনায়। ব্যাস সেখানে। গণেশ চতুর্থী উপলক্ষে পম্পাদি দারুণ হয়েছে। ভীষণ ভালো হয়েছে, শিক্ষিত গণেশ চতুর্থী হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। তোমরা খুব সুন্দর বলো, খুব ভালো। তোমার ভাবনাও খুব সুন্দর। কালকে গণেশ চতুর্থী গেছে, আজকে ওই নিয়েই লিখে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরা আবার গণেশ চতুর্থীর দিনটা বাদ দেয় জানো তো, কাটাকাটির ব্যাপার থাকলে তখন মাথায় জাগে যে গণেশ চতুর্থী নাকি এই দিন করা যাবে না, দিনটাকে পাল্টাও। এরকম হয়। তা আমাকে বলেছিল যে একটা লিখবে আমার ল্যাবের ইঁদুর নিয়ে,
তো খারাপ লাগে আর কি, খারাপ লাগে, খুবই খারাপ লাগে। কিন্তু আমি বলেছিলাম যে ল্যাবে যদি ঠিক মতন তোমার অজ্ঞান করার ওষুধ না থাকে তাহলে তুমি এটা মানে এটা একদম করতে যেও না, যাতে পুরোপুরি অজ্ঞান মাঝে নাচে যাতে জ্ঞান না আসে। এটা প্রচন্ড খারাপ হচ্ছে, মানে এটা মানে আমি প্রায় জিজ্ঞেস করি আর কি, আর বেশি জিজ্ঞেস করি না কারণ মন খারাপ হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এরপরে সুনিতা দি শোনাও। আচ্ছা, আগের সপ্তাহে আমি আসতে পারিনি, একটু অসুবিধা ছিল। তো আগের সপ্তাহে তো ওই আরজি করের এই ব্যাপারটা নিয়ে একটু ছিল, আমার সেটা তৈরি ছিল, সেটা আমি একটু পাঠ করছি আর কি। আচ্ছা ঠিক আছে। আমার এই লেখা কবিতা, মানে খুবই ছোট, বেশি বড় নয়। আর পম্পার এত ভালো কবিতার পরে এটা কতটা ভালো লাগবে তোমাদের জানি না, তো একটুখানি বলছি। কবিতাটার নাম আহ্বান। হাঁটো সবে হাঁটো আজ মিছিলে, না হলে কি সরবে আধারের জবনিকা, বারবারে মরবে তিলে তিলে। আলোর যাত্রী হয়ে আলোর মশাল নিয়ে হেঁটে চলো অবিচল মিছিলে। আধার ভীষণ আজ চারিদিক, ওত পেতে বসে আছে আধারের প্রেত ছায়া, নখ দাঁতে জলে তারে চিকবিক। কেবল মশালে নয়, আগুন জ্বালাও বুকে, হেঁটে চলো সম্মুখে নির্ভীক। মুষ্টিবদ্ধ হোক সব হাত, শপথ জাগুক আজ অগণিত হৃদয়ে, অযুত কণ্ঠে হোক প্রতিবাদ। গাঢ়তর কালো দিয়ে আধারকে ঢাকে যারা, কোথায় লুকাবে তার অপরাধ। তাই বলি হেঁটে চলো পায়ে পায়ে, আজ আর সব সয়ে ঘরে বসে থাকা নয়, বলো সবে আর নয় অন্যায়। ঘরে বা বাইরে সব আধারকে আলো করো, তোমার সুরক্ষা তোমারই দায়। বাহ, সুন্দর, দারুণ দারুণ লিখেছেন, আপনার নিজেরই লেখা? সুন্দর। হ্যাঁ, এটা আমার। সুনিতা দি প্রচুর লেখে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, ভালো লেখে, মানে লেখে মানে ভীষণ ভালো লেখে, শুনতে না বলার নয়। হ্যাঁ। আচ্ছা, এরপরে লক্ষ্মীদি বলবে, নাহলে বৈশাখী বলো। বৈশাখী তুমি বলবে, বলো, নাহলে আমি বলছি। সত্য তো বলো, বলে দাও। ঠিক আছে। কবি শঙ্খ ঘোষের কবিতা বিশ্বাস। সব সময় কি ভালোই বলবে লোকে, মন্দ কথাও শুনতে হবে কিছু, তাই বললে কি ভেঙে পড়বে শোকে, তাতেই এমন মাথা করবে নিচু। এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রে বেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোর মুখটা যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। আয় না দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে, দুজন বাঁচি সব গৌরবে। নমস্কার। বাহ, ভালো, খুব ভালো, বাহ, খুব খুব ভালো লক্ষ্মীদি, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ছোট্ট কবিতা, কিন্তু ভালো হয়েছে, ছোট্টই ভালো। হ্যাঁ, এবার বৈশাখী বলো। আচ্ছা, আমি বলছি, আমি শিক্ষক দিবস হিসাবে একটা কবিতা বলবো। হ্যাঁ, প্রতিবারে শিক্ষক দিবস গেছে, তো এই যে ভারতীদি যেমন বললেন না যে সন্তানদের প্রথম শিক্ষা তো মাকেই দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সবার ক্ষেত্রে তাই, আমার মেয়েদের ক্ষেত্রেও তাই, কিন্তু আমারটা একটু অন্যরকম। আচ্ছা, মানে আমি যার হাত ধরে, যার স্কুলেতে, যার কাছে প্রথম অক্ষর পরিচয় পেয়েছে, তিনি হচ্ছে আমার বাবা। আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের মাস্টার মশাই। মানে 6 বছর বয়স না হলে তো স্কুলের খাতায় নাম ওঠে না তখন, সরকারি স্কুলে তখন। তো আমাদের একদম বাচ্চা থেকে বাবা হাত ধরে আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাবার বসিয়েছে, দিয়ে আমার অক্ষর পরিচয় ওই বাবার হাত ধরে, বাবার স্কুলে, বাবার কাছে। বাহ, সন্ধ্যেবেলা ছিল মা। হ্যাঁ, তো সেই বাবা মায়ের সাহাচর্যা পেয়েছে। একদম একদম একদম। আমার কিন্তু কথাটা তা ছিল না, আমার ছিল মা হচ্ছে প্রথম শিক্ষা। এই জন্যে কি মা প্রথমেই মা বুলি শেখায়,
আচ্ছা প্রথমেই মা কথা কয় ভালোবাসে, পড়াশোনার দিকে আমি বলিনি, শিক্ষাটা মায়ের থেকে। প্রথম মায়ের বাইরে না, বাবারা যেহেতু কাজ ক্ষেত্রে বাইরে থাকে, কাজে মায়ের দিকে কিন্তু দায়িত্বটা বেশি নিতে হয়। মাই হচ্ছে, হ্যাঁ মা হচ্ছে প্রথম সন্তান জন্মালো, কেঁদে উঠলো, কাঁদছে কেন, এই যে সুরটা কানে আসে মায়ের। ওই পয়সা পেয়েছে না, বাবার হাত ধরে বাবার স্কুলে বাবার কাছ সে তো ঠিকই, সে তো ঠিক না, বাবা যেহেতু স্কুলের মাস্টারমশাই ছিলেন, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, কাজেই বাবার হাত ধরেই বাবার স্কুলে গেছি। হ্যাঁ, এটাই আমি বলতে চাই। এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমার কবিতা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক বাবা মা। বাবা মা হলেন মোদের জীবনের প্রথম শিক্ষাগুরু। তোমাদের হাতে হাত রেখে মোদের জীবন শুরু। অ দিয়ে হাতে খড়ি, প্রথম ভাগ দ্বিতীয় ভাগের বর্ণ পরিচয়। পড়ানো শেখানোর আপ্রাণ চেষ্টা, করিয়েছ ভয়কে জয়। শিক্ষাটাকে এমন করে কেউ তো আর শেখায় না। জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হলেন মোদের বাবা মা। পড়তে বসলে মাথা ব্যথা, পেটে ব্যথা, অজুহাতের শেষ নাই। ভালোবেসে সময়ে বকা দিয়ে শিখিয়েছ অনেক কিছুই। খেলার ছলে সংখ্যা গোনা, আঙুলের ভাঁজে অঙ্ক শেখা, খবরের কাগজে অক্ষর চেনা। জগৎটাকে এমন করে আর তো কেউ চেনায় না। জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হলেন মোদের বাবা মা। প্রতি পদে ভুল ধরিয়ে ভুলগুলোকে শুধরে দেওয়া, সমস্যা সমাধানে তোমাদের কাছে পৌঁছে যাওয়া। প্রতি মুহূর্তে এমন মনে হয় কেউ তো আছে আমার কাছে। সম্মুখে এগিয়ে যাই, ফিরে দেখি না আর পিছে। তোমরা মোদের বিঘ্ন হন্তা, তোমরা মোদের ঈশ্বর, তোমরা মোদের অন্নদাতা, তোমরা বিশ্বের নশ্বর। তোমাদের মতো এত আপন আর তো কেউ হবে না। জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হলেন মোদের বাবা মা। বাহ, খুব ভালো। বাহ, তুমি নিজে লিখেছো? হয়েছে। না 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 না, আমার লেখা নয়, আমি এটা পেলাম লেখাটা। খুব কিন্তু ভালো লাগলো। একদম, হ্যাঁ, কিন্তু নিজেদের মতো করেই লেখার মতো একদম। একদম, বলো? খুব সহজ ভালো লাগলো। ভাষায়, হ্যাঁ, একদম যেমন আমরা করেছি ছোট থেকে। একদম, মানে নিজের সঙ্গে আমি মেলালাম যে আমি মিলিয়ে ফেলেছি। এইভাবেই শিক্ষাটা পেয়েছি। বাহ বাহ, সুন্দর। সেই জন্য অতিরঞ্জিত কিছু নয় আর কি, একদম না না না, original। একদম স্বাভাবিক সরল। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই তো আমাদের কত শত প্রতিভা বেরিয়ে আসছে সবার কাছ থেকে। ঠিক আছে, এরপর একজন নতুন কেউ জয়েন করলো, সুমন। হ্যাঁ, ওই কি দেবজঞ্জন বাসু নাকি দেখলাম একবার। হ্যাঁ, এক সেকেন্ড। দেবদীপ্তা বসু। আচ্ছা, উনি কি জয়েন করেছেন? শ্যামলী বসু ডাকো তাহলে। ও আচ্ছা 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 আচ্ছা, ওই দিদির মিতাদির বোন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। শুনতে পাচ্ছেন ম্যাডাম? শ্যামলী ম্যাম, হ্যালো। নাকি ছিল তো, এখনই ছিল তো। হ্যাঁ, উনি হ্যাঁ। আছেন, উনি মিউটে আছেন। আছে আছে। শ্যামলী ম্যাম, শুনতে পাচ্ছে না বোধহয়, নাকি না সরে গেছে ওখান উনি থেকে। হচ্ছে ওনার বুঝতে নেটওয়ার্কের পারিনি নাকি। উনি বারবার জয়েন সুমন- করছিলেন আর বেরিয়ে যাচ্ছিলেন। সুমন, একবার ওদের বাড়িতে গিয়ে ডোরবেলটা বাজিয়ে দাও। ঠিক আছে, রিনা ম্যাডাম কিছু বলুক। হ্যাঁ, একটু শুনি। দেখে নিন, তৃপ্তি ম্যাম। হ্যাঁ, তৃপ্তি দিয়ে আছেন। তৃপ্তি আছিস? না, সুমন ডোরবেল বাজাতে যাক, ততক্ষণ রিনা ম্যাডাম কিছু বলুন। হ্যাঁ, বলছি তৃপ্তি কেউ নেই তো? তৃপ্তি আছে? হ্যাঁ, আছেন। আচ্ছা, আমি ওই আমি একটু পরে বলবো, আমি এখন রেডি আচ্ছা। নাই। হ্যাঁ, আমি তো সেরকম ভাবে কয়েকদিন তো কিছুই এসব তৈরি আরে হয়নি, এত তবে তৈরি আমার হতে হবে না, যা আছে ফটাফট হ্যাঁ, ঠিক আছে। তবে আমার মাকে নিয়ে, আমার মাই জন্মদাত্রী, মাই আমার প্রথম গুরু। যা যে কোনো উপলক্ষেই মাকে তো
বলতেই পারি, তো আমি ওই হ্যাঁ। মাকে নিয়ে 2-4 লাইন লিখেছি, ওইটাই বলছি। একদম একদম। মা গো আমার মা, কোথায় গেলে চলে, তোমার তরে খুঁজে বেড়াই ভাসি নয়ন জলে। মানুষ হলাম তোমার কোলে সোহাগ আদর নিয়ে, সেই কথা তো আজও মাগো যায়নি কভু ভুলে। মা বলতে আর কিছু না, উজাড় করা এক পৃথিবী স্নেহ। মা বলতে গর্ভে ধরা আমার ছোট্ট দেহ। মায়ের ছোঁয়া ভোলাই শতেক দুঃখ অভিমান, মা ডাকেতে আছে শুধু প্রবল নারীর টান। মায়ের মতো কেউ কি আছে, বিকল্প কিছু নাই। মা বলতে আর কিছু না, মা বলতে মায়। নমস্কার। এইটুকু। এটা তোমার লেখা রিনা, তোমার লেখা? খুব ভালো, খুব ভালো। খুব দারুণ খুব হয়েছে। খুব মন খারাপ করছে মাঝে মাঝে। একদম, খুব ভালো খুব লিখেছো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যদি সম্ভব হয় রিনা, হ্যাঁ, যদি সম্ভব হয় গার্গীকে বলে এটা এবারের আজ পর্যন্ত আছে, ডেটটা আছে, আজকে ওই ম্যাগাজিনে পাঠাবার দিয়ে দাও। মায়ের যেটুকু লিখেছো সেটুকুই তুমি, প্রত্যেকটা কথা মায়ের উপর একদম উদ্দেশ্য করে খুব সুন্দর হয়েছে। আমি ওই কালকেই দুপুরবেলা খুব কাঁদছিলাম আর এইটুকু বেরিয়ে এসেছিল আর কি। খুব সুন্দর বেরিয়েছে, দারুণ বেরিয়েছে, দারুণ হয়েছে। আমি এমনি তো লিখতে দিতে পারি না। হ্যাঁ। যাই হোক, আমি তুমিও এখন ভেবেছিলাম চেষ্টা যে করো। আজকে ক্লাসটা যদি জয়েন করতে পারি, তবে আমার মা ছাড়া তো কাকে নিয়ে আর বলবো, মাকে নিয়েই বলি। তো আমি একদম, 2-4 একদম। লাইন লিখি আর কি। খুব ভালো, খুব ভালো। তোমার মায়ের উদ্দেশ্যে Thank you. প্রণাম জানাচ্ছি, সেটা মনে মনেও জানাচ্ছি, এমনিতেও বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ। আর কি। আমাদেরও সবাইকার পক্ষ থেকেই সব তোমার মাকে প্রণাম জানাই, পুরো হ্যাঁ, হসলা নিশ্চয়ই। পরিবার থেকে প্রণাম জানাই। সকলকে ধন্যবাদ। শান্তিতে থাকুন উনি, এখানেই থাকুন। একদম। একটা কথা না বলে থাকতে পারছি না। এই কয়েকদিন আগে আমার আলপনাদি বলেছিল, আমাদের হসলা অফিসে আলপনাদি। তো আমি হসলা মাই বলি। উনি আমাকে একদিন হঠাৎ করে বলছে, রিনা তোমার মাকে আমি প্রণাম করতে যাব। আমি তখন বলছি আমি তো কলকাতায়, আমি তো বুঝতে পারছি না কথাটা। আমি তো কলকাতায়, কি বলছেন আমি বুঝতে পারছি না। বলছে আমি বলছি তোমার মাকে আমি প্রণাম করতে যাব, অত বয়স্ক মানুষ, আর আমার মা নেই, শাশুড়ি মাও নেই, আমি তোমার মাকে একদিন প্রণাম করতে যাব। আমি সেই কথাটা, তাই আমার খুব মাঝে মাঝে কান্না আসছে যে আমি দিদিকে আর ওই কথাটা যে রাখতে পারলাম না, দিদির কথাটা। আর ওই দিদির ওই ভক্তি সত্যি আমার মানে মন ছুঁয়ে গেছে এই কথাটাতে আমার। হ্যাঁ, তাই এই কথাটা না বললে হয়তো আমি মানে অন্যায় হবে, তো সেই জন্যই আজকে সবার কাছে বললাম। এই কথাটা আমি রাখতেও পারলাম না। হ্যাঁ, তার কলকাতায় ছিলাম আমি, দিদিও কলকাতায় গিয়েছিল সেই কলকাতা ক্যাফেরিয়াটাতে। তখন আমাকে একদিন হঠাৎ করে ফোনে বলছে, এদিন আমি তোমার মাকে একদিন প্রণাম করি। মা আগে শুনেছে হয়তো, যে বয়স্ক, তো ওনার যে মাতৃভক্তি সেটা আমি মানে শুনে অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে তৃপ্তি, আরম্ভ কর তাহলে। আর বুলবুল ম্যাম জয়েন করেছেন। আচ্ছা। আর নিবেদিতা ম্যাম ছিলেন, নিবেদিতা ম্যাম বেরিয়ে। আচ্ছা, হ্যাঁ তৃপ্তি, তুই কি বলবি, আরম্ভ কর। আমি শিক্ষক দিবসেরই উপলক্ষে মাস্টার মশাই কবিতাটি বলবো। এটা কেউ বলেছে? না, বলেনি। বলে মাস্টার মশাই কৌশিক সেনগুপ্ত। সূর্য ঘড়ি বলছে ভোর 6টা। 6টার ঘড়ির কাঁটা যেমন সোজা, তেমন শিরদাঁড়া সোজা করে চিলে কোঠার ঘরে এসে বসলেন সমর রায়চৌধুরী। 70 পেরিয়ে যাওয়া মানুষটা সাদা ধুতি, পাঞ্জাবি, এক রাস কাশফুলের মতো চুল নিয়ে আজও রঙিন। টেবিলের ওপারে বসে অরণ্য, হাতে খড়ি থেকে আজ ক্লাস 9 পর্যন্ত। সপ্তাহে 5 দিন সকালে সমর এই বাড়িতে। তমাল পেশায় উকিল, বেশ নামডাক। তারও পড়াশোনা মাস্টার মশাইয়ের কাছেই।
সব বিষয় মাস্টারমশাই একাই সামলে দেয়। রোদ্দুরের সাথে সূর্যের যা সম্পর্ক, মাস্টারমশাইয়ের সাথে তার ছাত্রেরও তাই। হাতের লেখা থেকে ব্যাকরণ কৌমুদি, টেন্স, জিওমেট্রি, এক্সট্রা, নিউটনের থার্ড ল, এমনকি ফটোসিনথেসিস থেকে পানিপথের যুদ্ধ, মৌসুমী বায়ু, সবটাই সমর অরণ্যকে পড়ানো। অরণ্য বড় হচ্ছে, আর কেন যেন বিশেষভাবে তার বৃত্ত বাংলাকে ঘিরে। মাস্টারমশাই তার ঝোলা থেকে যত বই বার করে দিয়ে বলতেন, অরণ্য পড়ো, বাংলা সাহিত্যে অমৃত ভাণ্ডারের শেষ নেই। কোন ছেলে অমৃত পান করে চলেছে মন প্রাণ দিয়ে। কবে যে নিজের থেকেই লিখে চলেছে কবিতার পাণ্ডুলিপি। এই বয়সে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে ফেলেছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। সময় যাচ্ছে আর অরণ্য শ্রাবণের মুখ দেখছে। নবম শ্রেণীর রেজাল্ট বের হলো, বাংলা বিষয়ের নম্বরটা একমাত্র জলজল করছে। আর বাকি হলো, তমাল খুব চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র ছেলের ভবিষ্যৎ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কমপক্ষে ব্যারিস্টার হতেও তো ওই বিষয়ের কোনো প্রয়োজন নেই। সেদিন সকালে সমর পড়াচ্ছেন, তার সামনে খোলা শ্রীকৃষ্ণ কীর্তন, গরম চায়ের ধোঁয়া ওঠা দেখছে দুটো বিস্কুট। তমাল এসে অরণ্যকে বের করে সমরকে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমি ছেলেকে কবি করব না, আপনি তো জানেন যা কম্পিটিশন। সমর কিছু বলতে চেষ্টা করেন, কিন্তু বলতে পারেন না, শুধু বলেন, তমাল, তোমার ছেলের যা গুণ, আমি তো দেখছি আগামীর। নামটা বলেন না। উঠে দাঁড়ান আর বলেন, ওর জন্য মাস্টার দেখে নিন। এত সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে এতদিনের সম্পর্ক ছেদ হয়ে যাবে তমাল ভাবেনি। শুধু সমর তার অরণ্যকে ডাকলেন, বুকের কাছে টেনে বিড়বিড় করে কি বললেন, তারপর বেরিয়ে গেলেন। চায়ের কাপের থেকে তখন আর ধোঁয়া উঠছে না। চিলেকোঠার ছাদ থেকে অরণ্য দেখছে, তার সূর্য পশ্চিম আকাশে পা বাড়িয়েছে। সমর হাঁটছে আর দেখছে, আকাশের মুখ ভার। কোথা থেকে মেঘের দল আড্ডা মারতে বসেছে আকাশের ওই বারান্দায়, আর দেওয়ালে ঝোলানো বিদ্যাসাগর মশাইয়ের ছবি। দেখে ডুকরে কেঁদে উঠলেন, মায়ের মৃত্যুর পরেই প্রথম। সূর্যঘড়ির বয়স বেড়েছে, কিন্তু সে তো থামতে জানে না। আর কোনোদিন বড় বাড়ির ছেলে মেয়েদের সমর পড়াননি। পেনশনের কটা টাকা আর সামনের উদ্বাস্তু পল্লীর কটা বাচ্চাকে নিয়ে তার সংসার। ওদের বাবা মা কোনোদিন এসে বলেন না, মাস্টারমশাই, আমার ছেলে অমুক হবে তমুক। মাঝে দুবার অরণ্য আর তমালের সাথে যে দেখা হয়নি তা নয়, তারপর অনেক বছর, শীত পেরিয়ে গেলেও বসন্ত আসেনি। সেদিনে আকাশে শ্রাবণের মেঘ, খুব বৃষ্টি পড়ছে, পায়ের তলায় জল থই থই। বৃষ্টি পড়লে ঘর থেকে বাইরে সমরের পা। বৃষ্টির দিন বের হলেই সমর দেখে রাস্তার পাশে কোনো বাড়ি থেকে কোনো ছেলে মেয়ে কাগজে নৌকা ভাসাচ্ছে কিনা। এই সময় কে যেন পেছন থেকে ডাকলো, স্যার। সমর ঘুরে তাকালেন, দেখলেন জল পেরিয়ে কজন ছেলে হন্তদন্ত হয়ে আসছে। একজন বলছে, অরণ্যর বাড়িতে যাচ্ছেন। সমর কি উত্তর দেবে ভাবতে ভাবতেই আরেকজন বলল, আজ দুপুরে গলায় দড়ি দিয়ে। বাকি কথাটা সমরের কানে আসেনি। একটা বড় গাড়ি সমরকে জল ছিটিয়ে চলে যায়। সেই চিলেকোঠার ঘর, দেওয়াল জুড়ে আলমারিতে চাঁদের পাহাড়, আমাটির ভেপু, উপেন্দ্র কিশোর রাজকাহিনী, বুক ভরা কান্না। তমাল হু হু করে কেঁদে উঠল। তমাল বলল, ও আপনাকে একটা চিঠি লিখে গেছে। সমরের হাতে ধরা তার অরণ্যের শেষ চিঠি। ঘর ভর্তি মানুষ, পুলিশ, সাদা চাদরে ঢাকা শুয়ে আছে অরণ্য। সমর কি করবে? প্রণাম করবে, নাকি চুপ করে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলবে, মানুষ হও? সমর বিড়বিড় করে বলে চলেছে, আমার কি সেটা মনে আসছে না। দেখছে চিলেকোঠার ঘরে
ভিজে বাতাসে ক্যালেন্ডারের একটা দিন, 29শে জুলাই, বিদ্যাসাগরের মৃত্যুদিন। নমস্কার। বাহ, দারুণ বলেছে। কবিতাটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে। দারুণ। কবিতাটা যেমন ভালো, বলাটাও খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তৃপ্তি বলে খুব ভালো, বলাটা ওর খুব সুন্দর। থ্যাংক ইউ। এরপরে কে বুলবুল দি আছো? বুলবুল দি নেই মনে হচ্ছে। নীনাদি, রূপাদিকে দেখছি না কেন গো? জয়েন করে নাই। হ্যাঁ, সকালেও দেখছি থাকে না। আচ্ছা, কিছু কাজে আছে বোধহয়। হ্যাঁ, কাজের মধ্যে আছে। আচ্ছা আছি রিনাদি। হ্যাঁ, আমি আজকে তৈরি, আমি আজকে কিছু বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলো, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। রিনা, তুমি একটা আলাদা গল্প পড়ো, কবিতা পড়ো বা বলো। আচ্ছা, দাঁড়াও দেখছি। একটা বলো। যদি হয়তো আমি আমার জায়ের একটা কবিতা কিছু পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, পড়ো না, পড়ো পড়ো পড়ো। আচ্ছা হ্যাঁ, পড়ো। আচ্ছা। হুম। দাঁড়া। মা আসছে, পূর্ণিমা হালদার। মা আসছে সপরিবারে, সাজো সাজো রব, ভরা আকাশ, শিশুর কলরব। শিউলি ফুলের গন্ধে মাতালো ছোট্ট শিশুর মন, দামোদরের পাড়ে কাশ ফুলের ওই বন। আমার পুজো দুইটি ঢাক আর একটি কাঁসির বোল, একচালির মূর্তিগুলো আর হাসির কলরোল। আমার পুজো একটি জামা, 4 দিনেরই মজা, রোল বিরিয়ানি চল ছিল না, জিলিপি আর গজা। গুড়ের লাড্ডু মুড়ির মোয়া সবই গেছে চলে, আধুনিক ভার ছাপ পড়েছে বঙ্গভূমির কোলে। বর্তমানে পুজো অনেক পাড়ার ক্লাবে ক্লাবে, বাড়ির পুজো ম্লান হয়েছে থিমের পূজা ক্লাবে। কোটি টাকা খরচ করে চন্দননগরের আলো, আকাশচূড়া প্যান্ডেল আর মাইক ভালো ভালো। ডিজের শব্দে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে মায়ের মূর্তি ছোট্ট মতো, কখনো বা পটে। মা আসছে সপরিবারে, আনন্দে মাতোয়ারা, শাড়ি জামার বাহার দেখে হবে দিশাহারা। মা গো তুমি দশভুজা শক্তি, নারী শক্তির আধার, তোমার মতন মেয়ে যেন জন্মায় বারবার। জ্ঞানচক্ষু খুলে দাও তোমার সন্তানেরে, তোমার মতো দুর্গা যেন থাকে ঘরে ঘরে। নমস্কার। বাহ, কি সুন্দর লিখেছে গো। হ্যাঁ, তোমার যা অনেক ভালোই লাগে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। হুম দারুণ লেখাটা। হুম, ভালো হয়েছে বুলবুল দি, তোমার যাকে বলবে। হ্যাঁ, খুব সুন্দর লেখছে। ঠিক আছে, মিতাদি বললো আমি একটা কবিতা হ্যাঁ, একটা তোমার দিয়ে আগে শেষ হোক। পড়ে রেখেছি। হ্যাঁ, পড়ে রেখেছিলাম, কিন্তু এই কদিন আর পড়া হয় নাই, তো আমি সেটাই তোমাদিকে পড়ে শোনাচ্ছি আর কি। হুম হুম হুম। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে এই কবিতাটি শোনাচ্ছি। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ। অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলো দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠছে আকাশে।
নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলছে নৈসর্গিক প্রেম। আমি যে কোন দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সেই দিনটি ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এমন হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়। বস্তু বিশ্বের মধ্যে রয়েছে গহন কোনো বাণী, রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তোলার মাটি। এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। দিঘির জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধূটির সব। তার পায়ের আলতা ধুয়ে যায়নি, তার হাত ভর্তি সবুজ কাচের চুড়ি, তার ওষ্ঠ অধর তীব্র বিষের দাহে নীল। যারা সহজে চিৎকার করে তারাও চারিদিকে দাঁড়িয়ে স্তব্ধ। যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত, তারা আজ একটু একটু খুনি। এই দিঘির কাছে সে প্রত্যেক দিন তার মনের কথা বলতে আসতো। তার তীব্র দুঃখ ছিল না, তার তীব্র সুখ ছিল না। সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে। একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতে হবে। কোন দিকে? ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। চতুর্দিকে সবকিছুই অচেনা। দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না, কেউ চোখের দিকে চোখ ফেলে না। কেউ আমার কথা বোঝে না, আমি কারোর কথা বুঝি না। কারুর হাতে উজ্জ্বল নীল রঙের বল, কারুর হাতে পাংশু রঙের থালা। কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায়, তারা হাসে। শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখনকার কেউ নই? এ আমার দেশ বলে চিৎকার করে উঠি। কর্ণপাত করে না একজনও, এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। একটি ঠিকানাহীন চিঠি এসেছে, আমাকে যেতে হবে। যেমনভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে, কিন্তু মৃত্যু কারুর জন্য অপেক্ষা করে না। আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে। সে কোথায় জানি না। সে কি সমুদ্র কিনারে, কিংবা হিমালয়ের মর্ম ছায়ায়? সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির ওপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে? সে কি শুকনো জিভ বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী শয়ান? সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশের জটলার মধ্যে বসে আছে জানু পেতে? সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সঙ্গী। সে আমার বড় বড় চোখ বিস্ময়ের বিমূর্ত ছেলেবেলা। আমি মানচিত্রের গলি খুঁজির মধ্যে ছোটাছুটি করি। আমায় যেতে হবে। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। সেই ধান ক্ষেতের জায়গায় এখন ধান ক্ষেত নেই। সেই নদীর ভিতরে সে নেই নদী। নগর উড়ে গেছে শূন্যে, সেখানে সব ছাদ খোলা মানুষ। সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ। রক্ত ছড়ানো গোধূলি আকাশের নিচে এক অলিক দেশ। একদিন যারা অনুসরণকারী ছিল, আজ তারাই পলাতক। মহাকুর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস। এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি। এই তার খেদ। যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুড়ঙ্গ। যেখানে যাই সেখানেই শুনি এখানে নয়। অথচ কোথাও তোর হৃদয় থাকবে, এবং তার মধ্যে ভালোবাসা। বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি, উৎস কিংবা মোহনার দিকে। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। নমস্কার।
বাহ, খুব দারুণ। কবিতাটা কি অপূর্ব কবিতাটা। আর লেখা খুব ভালো সুনীল হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়। দারুণ সুনীল লেখা, গঙ্গোপাধ্যায়, সুন্দর। ওনার খুব সুন্দর সুন্দর বড় বড় কবিতা। হ্যাঁ দারুণ কবিতা। ওনাকে নিয়ে ওনার বলছি আজকেই তাহলে হোম টাস্ক দিয়ে দিচ্ছি, ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সবাই যে যার মতো করে আসতে পারেন হ্যাঁ ঠিক। আগামী সপ্তাহের জন্য। ওনার অনেক হ্যাঁ, কবিতা, ভালো। অনেক বড় বড় কবিতা, দুটো করে মিনিং প্রত্যেকটা কবিতা। হুম। আজকে তাহলে কেউ বাকি নেই আর? তো আজকে ওই ম্যাডাম আপনি জয়েন করছেন আর বেরিয়ে যাচ্ছেন কেন? এই বারোদার লাইটটা কে আছে এসে যাবে। ওর ঠিক মতন কানেকশন হচ্ছে না, একবার করে হ্যাঁ, হয়তো কানেক্ট ঠিক হচ্ছে, মতন আবার কানেকশনটা connected ঠিক হতে মতন পারছে হচ্ছে না। না। আমি ফোন করলাম। টাটা। হ্যাঁ টাটা। ঠিক আছে, বেস্ট অফ লাক। আপনারা টাটা। সবাই বেস্ট অফ লাক তৃপ্তি। meditation শুরু করছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। এখন রেডি হয়নি আমি।